রাজীব কুমারকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন, কিভাবে আপনারা দেখছেন তাকে সরানোটা নিয়ে? প্রথমত নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। রাজীব কুমারকে এর আগেও উনি যখন সিপি ছিলেন কলকাতা পুলিশের তখন তাকে সরানো হয়েছিল। এর আগে আমরা দেখেছি সারদা কাণ্ডে উনি অভিযুক্ত ছিলেন, ওনাকে সিবিআই ধরতে গেছিল, তখন তিনি বেশ কিছুদিন উনি পলাতক থাকেন, খুঁজে পাওয়া যাচ্ছিল না সিপি কোথায়। প্রথমবার আমরা দেখলাম ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে, যে সিপি পলাতক খুঁজে পাওয়া যাচ্ছিল না। মুখ্যমন্ত্রী তার হয়ে ধর্নায় বসলেন, একজন পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী ধর্নার নাটক করলেন। অতএব উনি প্রথম থেকেই তো বোঝা যাচ্ছিল যে পার্শিয়াল, এরকম পার্শিয়াল কোনো লোককে রেখে পদে রেখে সেখানে নির্বিঘ্নে ভোট হতে পারে না, কোনো ইম্পার্শিয়াল ভোট হতে পারে না, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হতে পারে না। নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম বহু রাজীব কুমার জেলায় জেলায় আছে, ছোট ছোট রাজীব কুমার। এই ছোট ছোট রাজীব কুমারগুলোকেও সরাতে হবে যদি নির্বিঘ্নে ভোট করাতে হয়। কোন কোন জেলাতে বেশি করে আপনারা মনে করছেন যে পুলিশ বেশি? অনেক জেলাতে আছে, মেদিনীপুরে আছে, আমার জেলাতে পুলিশকে অন্যরকম দেখতে পাচ্ছি, এখন পাখা গজিয়ে এসে দেখতে পাচ্ছি। আমাদের কর্মীরা মার খাচ্ছে, আবার তাদেরকেই তাদের বাড়ির লোককে, তার বাবাকে অ্যারেস্ট করা হয়েছে। ভাবা যায় যে বাড়ির ছেলে মাথায় 7খানা সেলাই নিয়ে স্টিচ নিয়ে হসপিটালে ভর্তি আছে, তার বৃদ্ধ বাবাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের পরিস্থিতি তৈরি শুধু রাজীব কুমারকে সরানো হলো না, রাজীব কুমারকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরানো হলো, নির্বাচনের কাজে তিনি আর যুক্ত না, ওনাকে নির্বাচনের কাজে রাখাই উচিত না। কারণ উনি হচ্ছে সেই সমস্ত পুলিশ অফিসারদের মতো যারা সুযোগ পেলে পরেই তৃণমূলের ঝান্ডা ধরে ভোটে দাঁড়িয়ে যাবেন। রাজীব কুমার যদি বাঙালি হতেন, প্রসূন ব্যানার্জির মতো, তাহলে পরে ভোটেই দাঁড়াতেন। বাঙালি নয়, ভোটে দাঁড়াতে পারবেন কোথায়, পারবেন না, সেই জন্য একটু দোনমনা করছেন। শুধু রাজীব কুমার নয়, রাজ্যের আইজিকেও সরানো হয়েছে একইভাবে। দেখুন, এই আইজি থেকে শুরু করে তারাই হয় পশ্চিমবঙ্গে আইজি। পশ্চিমবঙ্গে আপনি যদি দেখবেন, এমন একটি রাজ্য যে রাজ্যে প্রচুর আইএএস অফিসার, আইপিএস অফিসার যারা মেরুদণ্ড সোজা করে কাজ করেন, তাদেরকে কম্পালসারি ওয়েটিংয়ে বছরের পর বছর রেখে দেওয়া হচ্ছে উইদাউট এনি ভ্যালিড রিজন। আমি একজন আইএস এর সাথে পরিচয় হয়েছিল যখন নির্বাচনের সময় উনি আমার জেলাতে গেছিলেন। তিনি তামিলনাড়ুর আইএস অফিসার, তিনি ফিরে যেতে চান তামিলনাড়ুতে। তামিলনাড়ু সরকার নিতে রাজি, তবুও তাকে ছাড়বে না, অথচ তাকে কম্পালসারি ওয়েটিংয়ে রেখে দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় যে সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে, সেই তালিকা কি আপনার নির্বাচন কমিশনের কাছে জমা দেবেন তাদের সরানো? অবশ্যই জমা দেবো। আর ডিজির বিরুদ্ধে তো আমাদের প্রথম থেকেই অভিযোগ ছিল যে এই ডিজিকে রেখে ভোট করানো সম্ভব নয়। কেন রাজীব কুমার বিরুদ্ধে কেন অভিযোগ এত? দেখুন, রাজীব কুমার সরাসরি সারদার সেই লাল ডায়েরি সরানোর কাজে অভিযুক্ত। অভিষেক ব্যানার্জিকে বাঁচানোর জন্য রাজীব কুমার ঝা বাবু যা করেছেন, এতে এ নিয়ে এপিসোড তৈরি হবে। আগামী দিনে পুলিশ ফাইল বলে ওয়েব সিরিজ তৈরি হতে পারে। দাদা, প্রসূন ব্যানার্জির কথা আপনি বললেন, আপনার জেলাতে তিনি ছিলেন, তিনি তারপরে এখন টিএমসির ক্যান্ডিডেট হয়েছেন। আপনাদের কি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে? তিনি যখন সুপার ছিলেন তখন কিছু এরকম কাজ করতেন? উনি সুপার কোথায় ছিলেন? উনি তৃণমূলের জেলা সভাপতি ছিলেন। ওনার কাজই ছিল তৃণমূল করা, তৃণমূলই করতেন। আর রঙিন অফিসার, রাত্রিবেলা অনেক রঙিন কাজ করেন, তো সেগুলো জানাজানি হয়ে যাবে যদি সরকার পক্ষে না থাকে, সরকারের হয়ে কাজ না করেন। সেটা মুখ বুঝে সরকার যা বলতো তাই করতেন। এবং এরা কারো হয় না, এরা নন্দীগ্রামের সময় সিপিএম এর হয়ে কাজ করেছিল। এই প্রসূন ব্যানার্জি নন্দীগ্রামে ছিলেন, যে দিদি এলো সঙ্গে সঙ্গে দিদির পক্ষে হয়ে গেলেন, অন্য কেউ এলে ক্ষমতা এলে তখন অন্য কারো পক্ষে হয়ে যাবে। ভাই যাই হোক, চাকরি থেকে বিদায় নিয়েছেন, ভালোভাবে মালদার লোকেদেরকে বলবো সাবধানে রাখবেন, বাড়ির বউ মেয়েদেরকে একটু সাবধানে রাখবেন। সুকান্তবাবু, মনে করা হচ্ছে আপনাদের অভিযোগের ভিত্তিতেই রাজীব কুমারকে সরানো হলো। এবার আপনারা কি আরো কোনো অভিযোগ করেছেন এরকম পুলিশের আধিকারিকদের যাদের সরানো উচিত বলে আপনারা মনে করেন? না, আমরা এখনো অভিযোগ করিনি, পুরো অভিযোগ করব। পুরো আমরা অফিসারদের যাদের যে ধরনের অ্যাক্টিভিটিস আছে, সমস্ত অ্যাক্টিভিটিসের তথ্য আমরা তুলে নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানাবো। কিন্তু সেন্ট্রাল ফোর্স যখন ডিপ্লয় হয়, যখন যেখানে হিংসা হয় বা ভোটতে মানুষ পারছে না, তখন কুইক রেসপন্স টিম সেখানে যায়। তাদেরকে কিন্তু রাজ্য পুলিশের সাহায্য নিয়ে যেতে হয়, কারণ বিভিন্ন রাস্তা তারা চেনেন না। তো সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে এটা সরানোর পর বা আরো কিছু স্টেপস নেওয়ার পর সেন্ট্রাল ফোর্স প্রপারলি ডিপ্লয় হতে পারবে বা শান্তিপূর্ণ ভোটের জন্য যে স্টেপসগুলো নিচ্ছে ইলেকশন কমিশন, সেটা সফল হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অর্থাৎ শান্তিপূর্ণ নির্বিঘ্ন ভোট করানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। এটা তার কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। অতএব তাকে নির্বিঘ্নে ভোট করানোর জন্য, ফ্রি ফেয়ার ইলেকশন করানোর জন্য যা করা দরকার সব করা উচিত। তার জন্য যতজনকে সরানো দরকার সরানো উচিত।
দাদা, আজকে আপনার বালুরঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগেই চন্দ্রিমা ভট্টাচার্য আপনার উদ্দেশ্যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আপনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি ডিবেটে বসতে পারবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে বসা তো যাই, কিন্তু আমাদের সংস্কৃতিতে বলে শাস্ত্রার্থ বা যুক্তির লড়াই সবসময় সমকক্ষ লোকের মধ্যে হয়। অর্থাৎ আগে যেমন বিভিন্ন ডিগ্রি ছিল, যারা তীর্থ, পণ্ডিত, এরকম সমকক্ষের হয়। চোর আর শিক্ষক তো একসাথে এক ফ্রেমে তর্ক করতে পারে না, তো খারাপ হয়ে যাবে। এটা শিক্ষকদের মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে। আজকে আপনার জেলাতে আছেন, আপনার মনে হচ্ছে কিছু প্রভাব পড়বে, আপনার ভোট কমতে পারে, যেহেতু সেখানে তিনি ক্যাম্পেইন করছেন আজকে অভিষেক? আজকে জেলার সব চোরেরা এক জায়গায় জড়ো হবে, গ্রামে গঞ্জের মানুষ একটু শান্তিতে থাকবে, গরু চুরি, ছাগল চুরি এগুলো কম হবে, তার বাইরে কোনো প্রভাব পড়বে না। দাদা, অন্য প্রশ্ন, গার্ডেন ব্রিজে একটি বাড়ি ভেঙে পড়েছে, আপনি জানেন, নির্মীয়মান বাড়ি। সেখানে অভিযোগ উঠছে যে প্রশাসন চুপ ছিল, প্রশাসন এতদিন দেখেনি কেন? 5 জনের মতো মৃত্যু হয়েছে। না, প্রশাসন তো সব জায়গায় চুপ। আপনার কলকাতার কাউন্সিলররা যা সম্পত্তি করেছে, এক কাউন্সিলর তো বাইপাস ধাবা বানিয়ে নিয়েছে পিডাব্লিউডির জায়গায়, জীবন সাহা সম্ভবত তার নাম, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। কিভাবে একজন কাউন্সিলরের এত টাকা হয়? এই যে ব্যক্তির নামে বারবার অভিযোগ উঠছে এই যে বাড়ি ভাঙা নিয়ে, সে তো কয়েকদিন আগে 3 কোটি টাকার গাড়ি কিনেছে, ছবি আছে আমার কাছে। 3 কোটি টাকা দিয়ে সে গাড়ি কিনেছে, এবং এত টাকার মালিকেরা হয় কিভাবে? আর আমি তো বলবো ইনকাম ট্যাক্সের উচিত এদের বাড়িতে ছাপা মারা, দেখা স্কোয়ার ফিট প্রতি টাকা করা থাকে কলকাতাতে। আপনি প্রমোটারি শুরু করুন, দেখবেন আপনার কাছে চলে আসবে স্কোয়ার ফিট প্রতি এত টাকা করে দিতে হবে। পুরসভার মেয়র এবং মুখ্যমন্ত্রী দুজনেই কিন্তু যাবতীয় দায় বাম আমলের ওপর চাপিয়ে দিলেন, যে বাম আমলেই এই ধরনের ঘটনা ঘটেছে এবং তখন থেকে এই ধরনের বেআইনি নির্মাণ শুরু হয়েছে। দেখুন, মানে দায় তো ওই বাম আমল বা কংগ্রেস আমলকে দিতে হবে। মুখ্যমন্ত্রী জন্ম ওই সময়ই হয়েছিল, এরপর বলুন যা ভুল হচ্ছে, খারাপ হচ্ছে, ওই সময় উনি জন্মেছিলেন, ওই আমলের দায়। এটা তো চলতে পারে না। বাম আমলে কাজ হয়নি বলে তো জনগণ আপনাকে নিয়ে এসছে সার্ভিস দেওয়ার জন্য। আপনি যদি বাম আমলেরই কাসন্দি ঘেটে বেড়ান তাহলে তো মুশকিল। দাদা, আজকে মুখ্যমন্ত্রী সকালে আপনি জানেন তিনি ইনজোর্ড রয়েছেন, তার সত্ত্বেও তিনি মানে সেখানে গেছিলেন দেখতে, মানুষদেরকে দেখা, তিনি ক্ষতিপূরণ অ্যানাউন্স করেছেন, সেখানে কিছু টাকা দেওয়া হবে এবং একজনকে অ্যারেস্টও করা হয়েছে। প্রশাসন সক্রিয় রয়েছে। এটা দেখুন, প্রশাসন সক্রিয় হয়েছে, কি হয়েছে? বাড়ি ভেঙে যাওয়ার পর লোককে অ্যারেস্ট করা হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই অ্যারেস্ট এবং টাকা দেওয়ার ফলে 2 জন মারা গেছে, 7 জন মাটির নিচে ছিল, জানি না এখন কি অবস্থায় আছেন তারা। সংখ্যাটা 5 জন হয়ে গেছে, মৃতের সংখ্যা 5 জন হয়ে গেছে। এই জীবনগুলো কি ফিরে আসবে? প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর, আমরা বরাবর বলে এসেছি। কেন বেআইনি নির্মাণ কলকাতার মতো জায়গায় হবে? আমি যদি এটা মফস্বল গ্রামে কোথাও হতো, ধরে নিতাম যে হ্যাঁ, দেখার কেউ নেই। কলকাতার মতো জায়গা, যার মেয়র একসময় নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন এর মতো লোকেরা ছিলেন, সেখানে এখন মেয়র ফিরহাদ হাকিম সাহেব আছেন। সেই জায়গায় বেআইনি, সেখানে এখন মেয়র ফিরহাদ হাকিম সাহেব আছেন, সেই জায়গায় বেআইনি নির্মাণ হবে, এবং সেটা তার জন্য স্কোয়ার ফিটে টাকা নিয়ে। এটা এনারা যদি দেখে যেতেন, মানে দেখার সুযোগ পেতেন, সুভাষচন্দ্র বা আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন, এদের মানসিক অবস্থাটা কি হতো ভাবুন তো। যে আমরা যে জায়গায় বসেছিলাম সেই চেয়ারে বসে লোকজন এখন স্কোয়ার ফিটে টাকা নিচ্ছে। ফিরহাদ হাকিমের বিধানসভা এলাকাতে পড়ে যে ওয়ার্ডটা যেখানে এটা হয়েছে, এত লোক যে মারা গেল, সেটাও একটা প্রশ্ন তুলছে কি তিনি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, মেয়র, তার বিধানসভা কেন্দ্র। না, যার নাম বারবার উঠে আসে সেখানকার কাউন্সিলরের নাম, সে তো ফিরহাদ হাকিমের খুব কাছের লোক, প্রচন্ড কাছের লোক। তার সাথে ছবি আছে, 3 কোটি টাকার গাড়ি কিনেছে কিছুদিন, হ্যাঁ, নামি দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। দাদা, একটা টেকনিক্যাল প্রশ্ন, সেটা হচ্ছে যে ভোট ঘোষণা হয়ে গিয়েছে, তারপরে মুখ্যমন্ত্রীকে ক্ষতিপূরণ ঘোষণা করতে পারেন? দেখুন, মুখ্যমন্ত্রী এই সময় ক্ষতিপূরণ ঘোষণা করতে পারেন না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের মুখ্যমন্ত্রী তো কোনো নিয়ম কানুন মানেন না, কিন্তু উনি এর মধ্যে করে নির্বাচনী বিধি উল্লঙ্ঘন করেছেন, এবং নির্বাচন বিধি উল্লঙ্ঘন করার জন্য আমরা ওনার বিরুদ্ধে নির্বাচন আয়োগের কাছে কমপ্লেন জানাবো। দাদা, রাজ্যে 42টা আসনে ইতিমধ্যে তৃণমূল প্রার্থী ঘোষণা করে দিয়েছে, বামেরাও ঘোষণা করতে শুরু করে দিয়েছে। আপনাদের 23টা আসন এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হচ্ছে না কেন? এটা তো একটা দীর্ঘ সময় অপেক্ষা চলছে। দেখুন, আমাদের পার্টির একটু পদ্ধতি আছে, আমরা তো রিজিওনাল পার্টি নই, আমাদের সর্বভারতীয় পার্টি। আমাদের বিভিন্ন রাজ্য আছে, সমস্ত রাজ্যের টিকিট ঠিক করতে হয়, তার পদ্ধতি আছে। আমরা আগামী 2-3 দিনের মধ্যে সমস্ত ঘোষণা করে দেবো।
সন্দেশখালীর পর গার্ডেন রিচে ফের আক্রান্ত আমাদের প্রতিনিধিরা। আমরা যখন হাসপাতালে ঢুকি কতজন মারা গেছে এই খবর সংগ্রহ করতে, তখন আমাদের ক্যামেরাম্যানদের উপর আক্রমণ নেমে আসে। এই তো যখনই যে কোনো নিউজ চ্যানেল, সে সিএন হোক বা অন্য কেউ হোক, যখনই চেষ্টা করবে যে সত্য কি সামনে আনার জন্য, তৃণমূল কংগ্রেস গুন্ডারা তার বিরুদ্ধে হামলা করবে, অত্যাচার করবে, এটাই তো স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো হীরক রানী যা যা নিয়ম তাই করছে। আপনাদের দলের কোর কমিটির সদস্যরা আজকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বসেছিলেন, প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেল, বাকিগুলো কি একটা দফাতেই ঘোষণা হবে? আশা করছি সব আমরা আগামী 2-3 দিনের মধ্যে ঘোষণা করে দিতে পারবো। আমাদের সর্বভারতীয় দল, আপনারা জানেন, আমাদের প্রার্থী তালিকা অন্যান্য রাজ্যের সাথে একসাথে ঘোষিত হয়। বাংলা আলাদা করে সাধারণত ঘোষণা হয় না, সমস্ত রাজ্যগুলো একসাথে করে একটা বড় তালিকা ঘোষিত হয়। আশা করছি বাংলাও সেই বাংলার তালিকা আগামী দিনে যে তালিকা ঘোষিত হবে, তার মধ্যে বাংলার বাকি যে সিটগুলো, সেই প্রত্যেকটি সিটের নাম থাকবে। সুকান্তদা, বালুরঘাটের লড়াইটা কি গতবার থেকে একটু কঠিন হয়ে গেছে বিপ্লব মিত্র আসার ফলে? দেখুন, রাজনীতিতে লড়াই সবসময় কঠিন। কারো কোনো একটা প্লাস পয়েন্ট থাকে, কারো অন্য একটা নেগেটিভ পয়েন্ট থাকে। তো বিপ্লব মিত্রের আগেও যিনি প্রার্থী ছিলেন, তার আমলেও কঠিন ছিল এরকম ছিল না, এরকম তো নয়। তিনিও বাংলার একজন নামজাদা মহিলা ছিলেন, তাকে কলকাতা থেকে শুরু করে সবাই চেনেন। বিপ্লববাবুকে তাও তো তুলনামূলক জেলার বাইরে কম লোক চেনেন। তো ওনাকে যখন হারাতে পেরেছি, অত বড় মুখ্যমন্ত্রীর কাছের লোককে, ইনিও হারবেন। দার্জিলিং, মেদিনীপুর সহ কয়েকটা আসন কি আপনাদের বেশি ভাবাচ্ছে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে? না, আমরা বিভিন্ন ইকুয়েশন চিন্তা ভাবনা করি, তো সেই নিয়ে আমরা চিন্তা ভাবনা করে, পার্টি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়। আগামী 2-3 দিনের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে।